আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে সশস্ত্র বাহিনী ও পুলিশের আধুনিকায়নে কাজ করছে সরকার। বিশ্ব শান্তি রক্ষী দিবসে প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল আকার 9,38,000 কোটি টাকা। মূল্যস্ফীতি 7,500% রাখতে চায় সরকার। ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে গিয়ে রেস্কিউ ট্রেনও লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ। বাগেরহাট সদরে দুর্বৃত্তের হামলায় ইউনিয়ন কৃষক দল সভাপতি বাদল খুন, জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। সংবাদ দুপুরে দেখছিলাম সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শাসমিন হাসান। এবার বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে সশস্ত্র বাহিনী ও পুলিশকে আধুনিকায়নে কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিশ্ব শান্তি স্থিতিশীলতা মানবিক নিরাপত্তা রক্ষায় অনন্য ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভবিষ্যতের মিশনগুলো হবে আধুনিক প্রযুক্তি নির্ভর। এ সময় শান্তিরক্ষী মিশনে নিহত ও আহত বেশ কয়েকজনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের ভবিষ্যতের মিশনগুলো হতে হবে আরো আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। এমন পরিস্থিতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর মডার্নাইজেশনের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করছে। এবার 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ। চীনের আগে মালয়েশিয়াতে হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। চলতি মাসেই তার মালয়েশিয়া সফরে জোর সম্ভাবনা আছে। এ সফর ঘিরে প্রত্যাশা বাড়ছে শ্রম বাজারে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের দাবি, প্রধানমন্ত্রীর এ সফরেই ঘোষণা আসবে মালয়েশিয়ায় দীর্ঘদিনের বন্ধ শ্রমবাজার খোলার। বিশেষজ্ঞরা বলছেন, তাৎক্ষণিকভাবে না হলেও প্রধানমন্ত্রীর সফরের সুফল আসবে বিভিন্ন ধাপে। এই ব্যাপারে দুদেশের মধ্যে চুক্তির তাগিদ দেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আমি তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করে বিএনপি সরকার। সরকার গঠনের পর থেকেই কূটনৈতিক মহলে আলোচনা, প্রথম কোন দেশকে বিদেশ সফরের জন্য বেছে নেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে খবর, প্রথম বিদেশ সফর সম্ভবত মালয়েশিয়া যেতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর প্রসঙ্গ উঠতেই সামনে এসেছে দেশটিতে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার ইস্যুটি। 1992 সালে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি শুরু করে বাংলাদেশ। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বারবার বন্ধ হয়েছে এ শ্রম বাজার, আবার খুলেছেও। 2008 সালে বাজার বন্ধ হওয়ার প্রায় 8 বছর পর 2016 সালে তা পুনরায় চালু করা হয়। 2 বছর পর আবারও দুর্নীতির অভিযোগে 2018 সালে বাজার বন্ধ হয়। 3 বছর পর 2021 সালের ডিসেম্বরে নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে আবারও এই বাজার খোলে। সর্বশেষ 2024 সালের 31 মে থেকে বন্ধ রয়েছে বাংলাদেশের চতুর্থ শ্রম বাজার মালয়েশিয়া। সরকারের নানা দৌড়ঝাঁপ সত্ত্বেও খোলা যায়নি মালয়েশিয়ার শ্রম বাজার। বাইরা নেতাদের আশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠকের পর খুলে যাবে বন্ধ থাকা এই শ্রম বাজার। দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, এই দুইজন আমাদের জন্য এমন একটি অবস্থা ওইখানে সৃষ্টি করবেন, কিংবা আমাদের অ্যাপ্রোচটা এরকম থাকবে যাতে জনশক্তি বাজারটি আবার পুনরায় খোলে। 22 থেকে আবার 24 পর্যন্ত খোলা ছিল। এই সময়ের মধ্যে আমরা প্রায় 4,76,000 লোক প্রেরণ করেছি, প্রায় 3 বিলিয়নের উপরে রেমিটেন্স আমরা পেয়েছি। এই বিষয়গুলো তো অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী মহোদয় এই দিকে দৃষ্টিপাত করবে। তবে ভিন্ন মত অভিবাসন বিশেষজ্ঞদের। তারা বলছেন, শীঘ্রই শ্রমবাজার না খুললেও প্রধানমন্ত্রী সফরের সুফল আসবে দীর্ঘমেয়াদে। আর এক্ষেত্রে সমঝোতা স্মারক নয়, করতে হবে চুক্তি। এই সফরের ভিত্তিতে সরাসরি আমরা তাৎক্ষণিক কোনো ফলাফল পাবো না, কিন্তু যেটা হতে পারে যে অন্তত যদি একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট হয় যে না, আমরা এটার একটা কিছু জিনিস হয়তো শর্ট টার্মে এবং কিছু জিনিস আমরা লং টার্মে উভয় রাষ্ট্রই চাচ্ছি একটা সমাধানের জায়গায় যেতে, এবং যেটা দরকার, যেটা কিছুদিন আগে অন্যান্য দেশের ক্ষেত্রেও চিন্তা করা হচ্ছে বা আমরাও বলি, চুক্তির জায়গায় যাওয়া। আমরা সাধারণত যেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সমঝোতা স্মারক, অর্থাৎ বাধ্যবাধকতা কোনো সরকারের পক্ষেই খুব একটা থাকছে না।
অতীতের সব সমস্যা সমাধানের পাশাপাশি শ্রম বাজারকে সিন্ডিকেট মুক্ত করার তাগিদ দেন বাইরা সহ অভিবাসন বিশেষজ্ঞরা। অর্থাৎ উইন উইন একটা জায়গা। মালয়েশিয়াও বুঝবে যে না, আমি অন্যান্য দেশের জায়গা থেকে চিন্তা করলে বাংলাদেশের কর্মীও কোনো কম না। কূটনৈতিক তৎপরতা কিংবা শর্ত শিথিলতার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা যদি নিজেদের মধ্যে মালয়েশিয়া এবং আমরা উভয়ই একটা উইন উইন সিচুয়েশনে যদি একটা জায়গায় আসতে পারি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট 2026-27 অর্থ বছরে এ বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ, যেখানে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য থাকছে 6.5%। সরকার 7.5% ঘরে মূল্যস্ফীতি রাখতে চাইছে। অর্থনীতিবিদরা বলছেন, শুধু বাজেটের আকার বাড়ালেই হবে না, তা বাস্তবায়নের সক্ষমতা এবং রাজস্ব আহরণের বাস্তবসম্মত কৌশলই হবে বড় চ্যালেঞ্জ। বিস্তারিত সাদিয়া লাবনীর প্রতিবেদনে। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্য নিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরের জন্য এই বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ থাকছে 3 লাখ কোটি টাকা। পরিচালন ব্যয়ের মধ্যে ঋণের সুদ পরিশোধে যাবে সর্বোচ্চ বরাদ্দ। এরপরেই সর্বোচ্চ ব্যয় হবে ভর্তুকিতে, যার পরিমাণ প্রায় 1,20,000 কোটি টাকা। বাজেটে মোট ব্যয়ের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আদায় হবে 6,04,000 কোটি টাকা। আসছে বাজেটে ব্যয় ও আয়ের ব্যবধান দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। এ ঘাটতি মেটাতে ব্যাংক ও বিদেশি ঋণের উপর মাত্রাতিরিক্ত নির্ভরতা বাড়বে, যা বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে সরকারকে সামলাতে হবে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সংস্কার সংক্রান্ত চাপও। ব্যাংক বরোয়িং যেটা টার্গেট করছে, যদি বাজেট বাস্তবায়ন 80 ভাগেও রাখতে পারে, আমার ধারণা এইটার চেয়ে বড় অ্যামাউন্টই বরোয়িং যেতে হবে ব্যাংক বরোয়িংয়ে। কেননা রাজস্বের যে টার্গেট করেছে এটা আমি খুব রিয়েলিস্টিক মনে করি না। রাজস্ব আগামী বছরেও রাজস্ব সংগ্রহ দুর্বলই থাকবে। হিস্টোরিক্যাল দুর্বলতা, রিফর্মের অভাব, কাঠামোগত সমস্যা এগুলো তো আছেই। বাংলাদেশে এখন যেই অর্থনৈতিক পরিস্থিতি আছে তাতে এই বাজেটে যেই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তার অধিক ব্যাংক বোরোয়িংয়ে সরকারের যাওয়াটা ঠিক হবে না। ব্যাংক বোরোয়িংটাকে নিয়ন্ত্রিত রাখাটা এখন সরকারের জন্য গুরুত্বপূর্ণ। কয়েক বছর ধরেই ঊর্ধ্বমুখী দেশের মূল্যস্ফীতির পারদ। এই অবস্থায় আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% ঘরে রাখার লক্ষ্য সরকারের। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা, গুরুত্ব দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের মতো কর্মসূচিগুলোতে। রাজনৈতিক সরকার, ইলেক্টেড গভর্নমেন্ট অনেক বড় ম্যান্ডেট নিয়ে আসছে, মানুষের অনেক প্রত্যাশা আছে। সুতরাং ওই তাদের ভোটার এবং সিটিজেনদের জন্য কিন্তু বিভিন্ন কিছু করতে হবে, বিশেষ করে লো ইনকাম, লোয়ার মিডল ইনকাম, রুরাল পপুলেশন। সেই জায়গায় হয়তো সোশ্যাল প্রোটেকশন বা এই যে ফ্যামিলি কার্ডের মতো যে ইনোভেটিভ অ্যাপ্রোচগুলো, সেগুলার দেখা যাবে যে সেগুলার একটা বড় ব্যবহার হচ্ছে। বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি বিনিয়োগ বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.5%। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ, সেই সাথে আছে বিনিয়োগ আর কর্মসংস্থান বাড়ানোর চাপ। এত সব চ্যালেঞ্জ সামনে নিয়েই ঘোষণা করা হচ্ছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। এই বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনার পাশাপাশি কতটা গতি ফিরিয়ে আনতে পারে দেশের অর্থনীতিতে, সেটি এখন বড় প্রশ্ন। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ডাক্তার জুবাইদা রহমান। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে এ উপলক্ষে ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন ডাক্তার জুবাইদা রহমান। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান চর্চা ও গবেষণার মনস্যতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ময়মনসিংহে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার সকালে শাঙ্কিপাড়া এলাকায় বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। এর ফলে ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। তবে এখনো হতাহতের তথ্য ও বগি লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি। এদিকে উদ্ধার কাজে আসা ট্রেনটিও লাইনচ্যুত হয়েছে বলে জানায় রেল কর্মকর্তা। ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত আরো খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মিলন। লাইনচ্যুত ট্রেন উদ্ধারে কত সময় লাগতে পারে এবং কোন কোন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে জানাবেন। শাজনীন, আপনি দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার কাজ চলমান রেখেছেন। তারা বলছেন যে হয়তো এই যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি রয়েছে এটি লিফটিং হয়ে গেলেই ইতিমধ্যে তারা লিফটিং এর পর্যায়ে নিয়ে এসেছেন, ট্রেনে তারা লিফট করাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো এই ট্রেনটির উদ্ধার কাজ শেষ হবে এমনটাই জানিয়েছেন। তবে এইখানকার যে ট্রেনটি আছে এটি উদ্ধারের পর তারা যাবেন এই ট্রেনটিকে উদ্ধার করতে আসা যে ট্রেন উদ্ধারকারী ট্রেনটি আসছিল সেটির বগিও কিন্তু লাইনচ্যুত হয়েছে, সেটিরও উদ্ধারের কাজ চলছে বলে রেলের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান তিনি আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন যে আসলে এই দুটি ট্রেন উদ্ধারের পরই আসলে ঢাকা থেকে জামালপুর পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে। প্রথমে কিন্তু এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি লাইনচ্যুত হওয়ার পর ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপরে এই ট্রেনটিকে উদ্ধার করতে আসা যে উদ্ধারকারী ট্রেন ময়মনসিংহ লোকোশেড থেকে আসার পথে আউটার সিগন্যালে এসে সেটিও লাইনচ্যুত হয়। এরপর থেকে কিন্তু ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আপনাকে জানিয়ে রাখি এই দীর্ঘ সময় যাবৎ প্রায় 9:30টার দিকে এই ঘটনাটি ঘটে। এরপর থেকে কিন্তু ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে এবং এই যে পাওয়ার কার অংশটি রয়েছে আগের যে 11টি বগি ছিল সেই বগির যাত্রীরা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছেন এবং পাওয়ার কার অংশের যে পিছনের 5টি বগি ছিল সেই যাত্রীরা কিন্তু সেখানে অবস্থান করছেন। অর্থাৎ এই যে যাত্রীরা আসলে দীর্ঘ সময় যাবত তারা অপেক্ষা করছেন, এই অপেক্ষার কারণে কিন্তু তারা অত্যন্ত দুর্ভোগের মধ্যে রয়েছেন। ভিতরে আমি দেখেছি এই পিছনের যে 5টি বগি রয়েছে সেগুলো কিন্তু এসি এগুলোর গ্লাসও কিন্তু নামানো যাচ্ছে না, বাইরে বৃষ্টি হচ্ছে, ভিতরে অসহনীয় গরম। এই গরমের মধ্যে যাত্রীরা তারা অপেক্ষা করছেন তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ঢাকা যাবে। অনেকেই নারী শিশুরা রয়েছে, তারাও কিন্তু প্রচন্ড অস্বস্তির মধ্যে তারা অপেক্ষা করছেন। 7 দিন এই ছিল আমার কাছে ময়মনসিংহের ট্রেন যে লাইনচ্যুত হওয়ার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান মিলন। বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের ইউনিয়ন সভাপতি বাদল মোড়ল খুন হয়েছেন। মঙ্গলবার রাত 10:30টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাদল মোড়ল বড়ইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। এ সময় তার সঙ্গে থাকা একই এলাকার বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লও গুরুতর আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ব্যবসায়িক কাজ শেষে ফেরার পথে 3টি মোটর সাইকেলে আসা হেলমেটধারী দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু হয়েছে। অতর্কিতভাবে নিয়তির মাঠের স্থানের কোনায় ওইখানে একটা গাড়ি ব্যাগ দিয়ে ওনাকে প্রথম বাদলরে কোপাইছে, পরে যখন ওনারে কোপাইছে বাদলের ব্যাগ গেলি উনি দৌড়ে সরে গেছে, বাদলকে ওই এলোপাতাড়ি কোপাইছে। তবে এগুলো ছুরি, আপনার দাওটাও না, ছুরি, চিকন ছুরি দিয়ে সব আঘাতগুলো করেছে। এখন এরপরে ওই পথচারীরা হাসপাতালে নিতে বাদল মারা গেছে। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় আজ শুরু হয়েছে সাক্ষ্য গ্রহণ। সকালে এই ঘটনায় একমাত্র আসামি ডেকোরেটরস কর্মী মনির হোসেনকে পুলিশি পাহারায় হাজির করা হয় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। ঘটনার সাক্ষ্য দিতে আদালতে আজ হাজির হয়েছেন সিভিল সাক্ষীরাও। এই মামলায় 13 জন সাক্ষীর মধ্যে প্রথম দিন 9 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিচ্ছেন। দ্রুত বিচার কাজ শেষ করে এই ঘটনায় একমাত্র আসামি মনিরের সর্বোচ্চ সাজা ফাঁসি দাবি করেছে ভিকটিমের পরিবার। আমি সরকারের কাছে এইটা আবেদন, এ মনিরকে জানি ফাঁসি দেয়। ও যদি বাইর হয় তো
তাহলে ও আর কয়জনের ঘটনা করবে এটা নিশ্চিত নেই। আমার তো মনে হয় রামিসা ঢাকায় যেটা হয়েছিল এরকম মনে হয় এটাই দেখা যাচ্ছে। একদিন কগনিজেন্ট নিল গত সোমবারে, মনে হয় মঙ্গলবারে চার্জ গঠন, আজকে বুধবারে সাক্ষীর জন্য। এভাবে দেখা যাচ্ছে খুব 7 কার্য দিবস এভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে হবে। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের মামলার সাক্ষ্য গ্রহণের বিষয়ে আরো জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। এই মুহূর্তে তারা সাক্ষ্য দিচ্ছেন, জানাবেন কি কি বিষয় আছে সেখানে সাক্ষ্যতে উঠে এসেছে। জি, যেমনটি বলছেন, বাকলিয়ার এই ঘটনায় আদালতে আজ সকাল 11টায় মূলত আসামি মনির হোসেনকে আদালতে তোলা হয়েছে। যে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৫ম তলায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এখানে আসামি মনির হোসেনকে যখন আদালতে তোলা হয় কড়া পাহারায়, তার পরপরই যে মামলায় 13 জন সাক্ষীর মধ্যে 9 জন সাক্ষী কিন্তু আদালতে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে যে শিশু 4 বছর শিশু, সেই শিশুর নানি, পরিবারের সদস্য এবং এলাকাবাসী এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি শিশু যে অভিযুক্ত মনির, যে ঘটনার মূল আসামি, তাকেও কিন্তু কড়া পাহারায় সকাল 11টায় আনা হয়েছে। এখন সাক্ষ্য কার্যক্রম চলছে আদালতে। রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যে আইনজীবী, তাদের যুক্তিতর্কের মাধ্যমে প্রথমে রাষ্ট্রপক্ষ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর এখন আসামিপক্ষ সাক্ষ্যদেরকে জেরা করছেন। একটু আগে এখানে এই মামলার যে বাদী, যে ভিকটিম, তার বাবা, তার জেরা করা হয়েছে। তার পরপরই এই ভিকটিমের নানি সাক্ষী দিয়েছেন আদালতে। পাশাপাশি বাকি যে 9 জন সাক্ষ্য, তাদের পর্যায়ক্রমে সাক্ষ্য গ্রহণ চলছে। একটু যদি পরিসংখ্যান বলে রাখি, গত 21শে মে মূলত চট্টগ্রামের বাকলিয়া এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র পরিণত হয়েছিল। তার পরপর পুলিশের পক্ষ থেকে এবং এই ভিকটিমের বাবা নগরের বাকলিয়া থানায় মামলা দায়ের করে। মামলা দায়ের পরপরে পুলিশ দ্রুত সময়ের মধ্যে মামলা চার্জশিট দাখিল করে। গত 4ই জুন এই আদালতে চার্জশিট দাখিল করে। তার পরপরেই কিন্তু চার্জশিট দাখিল করার পর আদালতে অভিযোগপত্র গঠন হয়। গঠন হওয়ার পর গতকাল মূলত অভিযোগপত্র গঠন হওয়ার পর আজ আদালত দিন ধার্য ছিল। তারই ধারাবাহিকতায় 13 জন সাক্ষীর মধ্যে প্রথম যেই চার্জশিটে 1 থেকে 9 জন যে সাক্ষী তাদেরকে আদালতে উপস্থিত হয়েছেন এবং সকাল 11টায় তারা আদালতে এসে হাজির হয়েছেন। হাজির হওয়ার পর কড়া নিরাপত্তা 11টার দিকে কিন্তু আদালতে হাজতখানা থেকে মূলত এই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আনা হয়েছে। আনার পর শিশু যে অভিযুক্ত মনির হোসেন, তিনি রয়েছেন এবং এখন তাদের দুই পক্ষই যুক্তিতর্ক চলছে এবং যারা সাক্ষী তাদেরকে জেরা করা হচ্ছে। এই মামলায় মূলত দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ। কারণ আসামির কোনো আইনজীবী না থাকে, রাষ্ট্রপক্ষ থেকে একজন আইনজীবী আসামিপক্ষে নিযুক্ত করা হয়েছে। সেই আইনজীবী মূলত আসামির পক্ষে কথা বলছেন। এই মামলায় এখন পর্যন্ত আসলে 9 জন সাক্ষ্য গ্রহণ চলছে। বাকি যে 5 জন রয়েছেন, 4 জন বাকি রয়েছেন, তারা কিন্তু হয়তো আদালত নির্দেশ দিবেন, তার পরবর্তী কার্যক্রম শুরু হবে। এই ঘটনায় দ্রুত সময়ের মধ্যে আসলে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তো আদালত এলাকায় বাকলিয়া শিশু ধর্ষণের ঘটনা থেকে আমার কাছে ছিল সর্বশেষ। ধন্যবাদ নাজিম। আইনগতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে করা মামলায় তাদের খালাস দিয়েছে আদালত। এই নিয়ে কথা বলছেন সংশ্লিষ্টরা এবং এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী রায়হান। চলে যাচ্ছি সেখানে। যে ঘটনাগুলো মামলা হয়েছিল সেই মামলার কিন্তু বেকসুর খালাস পেয়েছেন তারা দুজনে। এই বিষয়ে কথা বলছেন আইনজীবী। আমরা সরাসরি চলে যাচ্ছি। এবং তামিমার বিরুদ্ধে যে মামলা আনয়ন করা হয়েছিল বাদী রাকিব হোসেন কর্তৃক, সেই মামলায় উভয় আসামিকে উভয় পক্ষের সাক্ষ্য পর্যালোচনা করে বেকসুর খালাস দিয়েছেন। বেকসুর খালাস দেওয়ার যে সকল ফাইন্ডিংস মাননীয় আদালত পড়ে শুনিয়েছেন, তার মধ্যে 2টি বিষয় উল্লেখযোগ্য। সেটা হলো যে তালাক সঠিকভাবে কার্যকর হয়েছে এবং তালাক প্রদানের পরে ক্রিকেটার নাসির হোসেনের সাথে তামিমার বিবাহ হয়েছে, যার কারণে এই মামলায় বলার কোনো স্কোপ নাই যে তাদের বিবাহ অবৈধ। এবং আমরা মনে করি যে মাননীয় আদালত আরও একটি যে ফাইন্ডিংস দিয়েছেন, সেটা হলো যে উচ্চ আদালতের অর্থাৎ আপিল বিভাগের একটি ফাইন্ডিংস দিয়েছেন। ফাইন্ডিংসটা হলো যে শুধুমাত্র নোটিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট না পৌঁছানো মানেই তালাক কার্যকর নহে, এই কথা বলা যাবে না। বরং স্বামী স্ত্রীর মধ্যে যখন তালাক হয়, তাদের আচরণের প্রক্রিয়া, আচরণের যে কন্ডাক্ট, সেই কন্ডাক্টের ভিত্তিতে
বুঝতে হবে যে তাদের তালাক সঠিক হয়েছে কি হয় নাই। সেই উচ্চ আদালতের রায়ের নিরিখে এই তালাক সঠিক হয়েছে জন্য আসামিদ্বয় বেকসুর খালাস পেয়েছেন। ধন্যবাদ। জি, একটু যদি দেখাই ক্যামেরার চোখে যে এইমাত্র কিন্তু ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার মামলার রায়ে খালাস পেয়েছেন এবং সেটাই জানছিলাম আমরা। হাম উপসর্গ নিয়ে সিলেট ও বরিশালে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন 5 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলায় 26 জন, সুনামগঞ্জ জেলায় 27 জন, মৌলভীবাজার জেলায় 9 জন এবং হবিগঞ্জ জেলার 6 জন রয়েছেন। এছাড়া বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 258 জন রোগী। ডেঙ্গু মোকাবেলায় যার যার অবস্থান থেকে নিজ ঘরবাড়ি এবং আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শওকত হোসেন। বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন হাসপাতালে ভর্তি বা বাসায় আক্রান্ত সব রোগীকে সবসময় নজরে রাখতে হবে। আমরা একটাই কথা, একটাকে সবাই মিলে মোকাবেলা করতেছি, অনেকটা এগোচ্ছি, আরেকটা আসতেছে ডেঙ্গু। আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডেঙ্গুর প্রোটোকল মেনটেন করা, আপনাদের অনেক বিরাট বড় সার্কেল ডাক্তারদের সারা বাংলাদেশে সবাইকে বলবেন, ওই যে বড় বড় ডাক্তাররা যেগুলি বলেছে অ্যান্টিবায়োটিক না দেওয়া বা আপনার প্লাজমা লিক শুরু হলে প্রত্যেকটা রোগীর প্রতি খেয়াল রাখা। দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে ভারত থেকে নারী, পুরুষ ও শিশুকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা ব্যর্থ হচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দফায় দফায় পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে লালমনিরহাটে বিজিবি ও স্থানীয়রা। গত 5 থেকে 7 জুন পর্যন্ত পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ কয়েক দফায় মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়। তবে বিজিবির কঠোর অবস্থান এবং সীমান্তবাসীদের সতর্কতায় সব প্রচেষ্টা ভেস্তে যায়। বিজিবি সহ আমরা সন্ধ্যায় এই বর্ডার এলাকায় এসে যেখানে যেখানে গেট আছে গেটের সামনে অবস্থান করি। যখন তারা লাইট অফ করে দেয় গেটের, তখন ওই গাড়ি নিয়ে আসে, তখন আমাদের জনগণ সহ ওই যে চিল্লাচিল্লি করে বাঁশি ফুঁক দেয়, তখন তারা মনে করেন যে ওই গাড়ি নিয়ে চলে যায়। হ্যাঁ, মহিলা পুরুষ যা আছে সবাই এসে পাহারা দেয় সারা রাত, যাতে ওই দিকের জনগণ এই দিক না পাঠাতে পারে। আমরা সন্ধ্যা 6টা থেকে শুরু করে সারা রাত পাহারা দেই। সীমান্ত হত্যা ও পুশিন নিয়ে কথা বলছেন বিরোধী দলীয় নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হবেন যে আমরা এটাকে বাজেটে অনুপস্থিত থাকতে দিচ্ছি না। আমাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থারই ভিত্তিটাই হবে। গত 16 তারিখ আমরা রাজশাহীতে 11 দলের সমাবেশ করেছি। তো কর্মসূচি অনুযায়ী আগামী 13 তারিখ চট্টগ্রামে সমাবেশ। যে বিশাল জনসমুদ্র হবে, সেই অবস্থা ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। আগামীতে পর্যায়ক্রমে বাকি 5টি আমাদের অনুষ্ঠিত হবে। গণভোটের গণরায়, সরকার করার প্রতিবাদ এবং যাতে করে সাংবিধানিক সংস্কার সুনিশ্চিত করে, তার জন্য আমরা জনমত গঠন এবং একটি প্রেক্ষাপট তৈরি করা, যার মধ্যে সীমান্ত হত্যা ও পুশিন নিয়ে কথা বলছিলেন বিরোধী দলীয় নেতারা। আমরা ছিলাম সেখানে। সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজি বাইককে নিয়ন্ত্রণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025-এর মাধ্যমে এসব যানবাহনকে লাইসেন্স, রুট পারমিট ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনা হবে।
একই সঙ্গে করের আওতায় আসছে ব্যাটারি চালিত অটোরিকশা। আর যাত্রী সেবায় পরিবর্তন আনতে গণপরিবহন খাতেও নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। অটোরিকশা নিয়ে ঝর্ণা রায়ের বিশেষ রিপোর্টের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন ইশতি সোহেল। নসিমন, করিমন, ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন সড়কে চলাচলের অনুমোদন দেয়নি সরকার। একই সঙ্গে 20 বছরের বেশি পুরনো ট্রাক, কাভার্ড ভ্যান এবং 25 বছরের বেশি পুরনো বাস, মিনিবাসও আইন অনুযায়ী অবৈধ। এই অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ দুই ধরনের যানবাহনই এখন দাপিয়ে বেড়াচ্ছে দেশের সড়ক মহাসড়কে। এসব অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহন উচ্ছেদে অতীতে একাধিক উদ্যোগ নিলেও তা কাজে আসেনি। সারা দেশে কয়েক দফা অভিযান চালিয়ে চালক ও মালিকদের আন্দোলনের মুখে পিছিয়ে যেতে হয় প্রশাসনকে। যাদের সক্ষমতা আছে সড়কে চলাচলের জন্য, যেটা আমি বললাম যে স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন অনুযায়ী যারা সক্ষম তাদেরকে সড়কে রাখবেন এবং ধীরে ধীরে আপনি লাইসেন্সের আওতায় আনেন, চালকের প্রশিক্ষণের আওতায় আনেন। এটা সময় লাগবে, তবে এই কাজগুলি যদি না করি তাহলে যে অনিয়ন্ত্রিত জন্ম আমরা দেখছি সড়কে, এটা আপনি ঠেকাতে পারবেন না। এই অটোরিকশা নিবন্ধন এবং নাম ইয়ার আওতায় চালকদের লাইসেন্স অর্থাৎ ডাটাবেজের আওতায় নিয়ে আসা এটা অত্যন্ত জরুরি। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। জনদুর্ভোগ কমাতে এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে ব্যাটারি চালিত যানবাহনগুলোকে নিয়মের মধ্যে আনতে অন্তর্বর্তী সরকারের সময় প্রণয়ন করা বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025-এর খসড়া বর্তমানে মতামতের জন্য সড়ক পরিবহন বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নতুন নীতিমালায় চালকদের জন্য বয়স সীমা এবং প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, এসব যানবাহনকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনতে কাজ করছে সরকার। এবারই প্রথম এলাকা ভেদে ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনা হচ্ছে। মানুষেরও যাতে সমস্যা না হয়, মানুষ যাতে সেবা পায়, সেই জন্য গণপরিবহনটাকে এবং সেখানে ইলেকট্রিক ভেহিকেলের প্রতি গভর্নমেন্ট বেশি আকৃষ্ট এবং অলরেডি সিদ্ধান্ত এসেছেও যে আমরা এই ইলেকট্রিক ভেহিকেলকে বড় গণপরিবহনে বড় বড় বাস এনে এই ঘাটতিটা পূরণ করব। আর দুর্ঘটনা কমাতে এবং ব্যাটারি রিক্সা শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবশ্যই তাদেরকে মহাসড়ক এবং সড়ক থেকে তাদেরকে প্রাথমিক অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হবে যে এলাকার ভিতরে। তার পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করব যে আমাদের সরকার চাচ্ছে যে এলাকাভিত্তিক মনোরেল করা অথবা এলাকাভিত্তিক অন্যান্য পরিবহনের মাধ্যমে অথবা তাদেরকে অন্য জায়গায় শিফটিং করে কিছু একটা করা যায় কিনা। প্রতিমন্ত্রী আরো জানান, পর্যায়ক্রমে মেয়াদ উত্তীর্ণ গণপরিবহন সড়ক থেকে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা আনতে বাস চলাচলের জন্য নির্ধারণ করা হবে আলাদা রুট ব্যবস্থাও। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার ভরিতে ৬,৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম ২,২২,৭৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল 10টা থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।